হ্যালো এভরিওয়ান, আজকে আমরা টিবিএস পত্রিকার খুব গুরুত্বপূর্ণ একটি এডিটোরিয়াল আমরা ট্রান্সলেশন করব। আজকের এই এডিটোরিয়াল থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ বের করব এবং প্রত্যেকটা সেন্টেন্স আমরা এমনভাবে পড়ব, প্রত্যেকটা সেন্টেন্স আমরা ভেঙে ভেঙে যতগুলো রিলেটেড গ্রামেটিক্যাল কম্পোনেন্টস আছে প্রত্যেকটা গ্রামেটিক্যাল কম্পোনেন্ট বিশ্লেষণ করার চেষ্টা করব এবং ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা কীভাবে ডিরেক্ট এবং ইনডিরেক্ট মিনিং করে একটা বাক্যের অর্থ কীভাবে গঠন করব, এক কথায় আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে বিশ্লেষণ করার চেষ্টা করব। ওকে, আমরা শুরু করি। এখানে যে টিবিএস পত্রিকার আজকের এটা যে টাইটেলটা হচ্ছে হাউ ক্যান বাংলাদেশ ইনক্রিজ ডোমেস্টিক রেভিনিউজ ফর ডেভেলপমেন্ট। এখানে হাউ ক্যান বাংলাদেশ ইনক্রিজ, কীভাবে বাংলাদেশ বৃদ্ধি করতে পারে ডোমেস্টিক রেভিনিউজ বলতে যেটা হচ্ছে যে আয়, ডোমেস্টিক রেভিনিউজ বলতে হচ্ছে যে একটা রাষ্ট্রের ভিতরে যে অভ্যন্তরে যে ইনকামটা আছে সেটাকে বলা হচ্ছে ডোমেস্টিক রেভিনিউজ ফর ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্ট শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, সচরাচর এটা ডেভেলপ থেকে ডেভেলপমেন্ট হয়েছে। এই যে আমরা যে দেখি ডেভেলপ শব্দটা হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে একটা ভার্ব। এটাকে যদি আমরা বিশ্লেষণ করি সেটা ডেভেলপমেন্ট হয়, নাউন হয়েছে অর্থাৎ এখানে হবে সেটা ডেভেলপমেন্ট। তাহলে এখানে ডেভেলপ থেকে ডেভেলপমেন্ট হয়েছে, অর্থাৎ এখানে ডেভেলপমেন্ট হচ্ছে যে নাউন, অর্থাৎ উন্নয়নকে বোঝায়। অর্থাৎ বাংলাদেশের উন্নয়নের জন্য কীভাবে আমরা দেশের অভ্যন্তরীণ ইনকাম বৃদ্ধি করা যেতে পারে সে বিষয়ক একটা এডিটোরিয়াল। এখানে আমরা পরবর্তীতে কি আলোচনা করছি একটু দেখব বিস্তারিত। হ্যাঁ, যদি আমরা যাই পরবর্তীতে, হ্যাঁ এখানে বলা হচ্ছে ফলোইং ডেকেডস মানে দশক বোঝাই। সচরাচর দশক বলতে আমরা 10 বছরকে আমরা ডেকেডস বলি। ফলোইং ডেকেডস, এখানে ফলো শব্দটা অনুসরণ করা, তবে এখানে ফলোইং ডেকেডস বলতে বোঝানো হচ্ছে যে গত কয়েক দশককে এখানে ইন্ডিকেট করা হচ্ছে। ফলোইং ডেকেডস অফ সাস্টেইনড যেটা ট্যাক্সই গ্রোথ মানে প্রবৃত্তি, আর পভার্টি দারিদ্রতা, রিডাকশন যেটা হ্রাস, এটা রিডিউস থেকে রিডাকশন হয়েছে। সচরাচর শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এখানে এই শব্দটা হচ্ছে যে রিডিউস শব্দের অর্থ হচ্ছে যে আমরা বুঝি হ্রাস, এই রিডিউস থেকে এটা হচ্ছে যে রিডাকশন, নাউনে রূপান্তর করা হয়েছে। এখানে রিডিউস থেকে এখানে এটা রিডাকশন হয়েছে, অর্থাৎ এটা ভার্ব থেকে নাউন হয়েছে। এখানে যদিও পভার্টি শব্দটা হচ্ছে যে মানে নাউন, পোভার থেকে পভার্টি, কিন্তু এখানের কনস্ট্রাকশন এটা কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ এটা যদি নাউন হয় নাউনের আগে হচ্ছে যে সর্বদা অ্যাডজেক্টিভ হতে হয়। অ্যান্ড গ্রো থেকে গ্রোথ হয়েছে, ভার্ব থেকে নাউন হয়েছে। গ্রোথ হ্যাজ স্লাউড সেটা হচ্ছে যে হ্রাস পেয়েছে, যেটা প্রবৃত্তি হ্রাস পেয়েছে। হ্যাজ স্লাউড এটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠন করা হয়েছে। অ্যান্ড ইটস ডেমোগ্রাফিক ডিভাইড থেকে ডিভাইডেন্স হয়েছে। ডিভাইডেন্স মানে এখানে লভ্যাংশ। ডেমোগ্রেসিভ শব্দটা হচ্ছে যে যেটা জনসংখ্যা বিষয়ক বোঝায়। ডেমোগ্রাফিক ডিভাইডেন্স হচ্ছে যে যেটা জনসংখ্যা বিষয়ক যে লভ্যাংশ বিষয়টা। এখানে এটা হচ্ছে যে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। এখানে আমরা ইটসটাকে একটু বিশ্লেষণ করি, সচরাচর আমরা এটা যদি এভাবে লেখা হয় ইট, তখন এটা বোঝায় যে ইট ইজ, এটা হচ্ছে যে ইট ইজ। যখন এইভাবে লেখা হবে অ্যাপোস্ট্রফি ছাড়া, তখন এটাকে বলা হয় পসেসিভ কেস বোঝা হয়, যেটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। অর্থাৎ কোনো প্রনাউন যখন অ্যাডজেক্টিভে কাজ করে সেটাকে বলা হয় পসেসিভ ফর্ম। তাহলে ইটস ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট অর্থাৎ জনসংখ্যা বিষয়ক যে লভ্যাংশ, প্রেজেন্ট যেটা উপস্থাপন করে, প্রেজেন্ট এখানে ভার্ব অফ অনলি এ ন্যারো উইন্ডো, একটা সংকীর্ণ, এখানে আমরা বুঝি উইন্ডো শব্দের অর্থ হচ্ছে যে জানালা, তবে এখানে উইন্ডো বলতে জানালাকে বোঝাবে না, এখানে ন্যারো উইন্ডো মনে হচ্ছে যে সংকীর্ণ একটি পথকে ইন্ডিকেট করা হচ্ছে। অফ অপরচুনিটি যে আমাদের যে সুযোগ সুবিধা, অর্থাৎ সংকীর্ণ সুবিধার পথ,
টু ট্রানজিশন, যেটা স্থানান্তর, একটা জায়গা থেকে আরেকটা জায়গা স্থানান্তর। টু অ্যান আপার মিডল, আপার মানে যেটা একদম উচ্চ, মিডল মানে মধ্য, অর্থাৎ উচ্চ মধ্যম ইনকাম ইকোনমি, অর্থাৎ উচ্চ মধ্যম আয়ের যে অর্থনীতি বাই নেক্সট ডিকেড, পরবর্তী দশকের মধ্যে। অর্থাৎ এই যে সেন্টেন্সটাকে যদি আমরা ফুল যদি বিশ্লেষণ করি, আমাদের কয়েক দশকে যে দারিদ্রতা বা প্রবৃত্তির টেকসই যে প্রবৃত্তি আমাদের যেটা হ্রাস পেয়েছে, এবং যেটা প্রবৃত্তি আমাদের যেটা স্লো হয়েছে, মন্তরগতি হয়েছে, সেটা আমাদের উপস্থাপন করে এমন একটি সংকীর্ণ পথ। সেই সংকীর্ণ পথটা হচ্ছে যে সবচেয়ে বড় বাধা হচ্ছে যে আমাদের পরবর্তী দশকে আমরা যে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবে, সেটা সবচেয়ে একটা বড় বাধা। অর্থাৎ আমাদের যে প্রবৃত্তি সেটা কিন্তু উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। এখানেই এটাই বোঝানো হচ্ছে। এরপরে বোঝানো হচ্ছে, এরপরে সেন্টেন্সটার মধ্যে দ্য কান্ট্রিজ, দেশ, এখানে কান্ট্রিজটা হচ্ছে যে পসেসিভ। কোনো নাউনের পরে যখন অ্যাপোস্ট্রফি এরকম এস থাকবে সেটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। দ্য কান্ট্রিজ ভেরি লো ডোমেস্টিক রেভিনিউ, যে খুব লো, খুব একদম কম। ডোমেস্টিক রেভিনিউ যেটা দেশের অভ্যন্তরীণ ইনকাম একদম কম, কালেকশন সংগ্রহ। পজেস, এই পজেস শব্দটা হচ্ছে এখানে জাহির করা, উপস্থাপন করা। এখানে যদি আমরা বুঝি এই যে এই সেন্টেন্সের মধ্যে এই পজেস শব্দটা হচ্ছে যেটা ভার্ব, এটা হচ্ছে এখানে ভার্ব, এবং এটা হচ্ছে ভার্ব শেষে এস বাই যুক্ত হয়েছে। সেটা যদি বিশ্লেষণ করি, এটা যদি ভার্ব হয়, এখানে এটা যদি ভার্ব হয়, তাহলে একদম আমাদের এই যে দ্য কান্ট্রি থেকে শুরু করে দ্য কালেকশন পর্যন্ত এই অংশটা হচ্ছে যে ফুল একটা সাবজেক্ট। এরকম একটা বিশাল একটা অংশ যখন সাবজেক্ট হয়, তখন এটাকে বলতে হবে নাউন ফ্রেজ, এটাকে বলতে হবে একটা নাউন ফ্রেজ। অর্থাৎ এখানে এই অংশটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। তাহলে এখান থেকে নাউন ফ্রেজ কি শিখলাম? একরিক ওয়ার্ড যুক্ত হয়ে যখন কতগুলো শব্দগুচ্ছ যখন সাবজেক্টের কাজ করবে, সেটা অবশ্যই এটা নাউন ফ্রেজ হিসেবে আইডেন্টিফাই করতে হবে। তো কোনো এখানে এটা হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্ব শেষে এস বাই যুক্ত হয়েছে। অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন এরকম সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্ব শেষে এস বাই যুক্ত হয়। এরপরে যদি দেখি আমরা এ সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জ, এটা একটা উল্লেখযোগ্য একটা বড় ধরনের আমাদের সামনে একটা ঝুঁকি। অর্থাৎ যদি ফুল বাক্যটার অর্থ যদি আমরা দেখি, আমাদের দেশে যে দেশের অভ্যন্তরীণ ইনকাম সংগ্রহ এত বেশি হ্রাস পেয়েছে, সেটা থেকে আমাদেরকে জাহির করে আমাদের বোঝায় যে এটা আমাদের জন্য উল্লেখযোগ্য একটি ঝুঁকি বা হুমকি, এভাবে ধরে নিতে পারো। এর পরবর্তীতে যদি দেখি বাংলাদেশ, এটাও একটা পসেসিভ কেস। এখানে দেখো, এখানে আমি যদি পসেসিভ কেস যদি একটা বুঝি, সাপোজ এক্সাম্পল, পসেসিভ কেসগুলা কি? পসেসিভ প্রোনাউনের মধ্যে পসেসিভ কেস কোনগুলা? যেমন মাই, এটা একটা পসেসিভ কেস। আওয়ার, এটা একটা পসেসিভ কেস। হিস, এটা একটা পসেসিভ কেস। এগুলো হচ্ছে ইত্যাদি, এগুলো হচ্ছে তো প্রোনাউনের পসেসিভ কেস। আবার এই যে এটা তো প্রোনাউন না, বাংলাদেশ এটা হচ্ছে একটা নাউন। নাউনকে পসেসিভ কেসে রূপান্তর করার জন্য প্রথম নাউনের পরে এখানে অ্যাপোস্ট্রফি যুক্ত হবে। অর্থাৎ বাংলাদেশ ট্যাক্স, বাংলাদেশ ট্যাক্স মানে এখানে বোঝানো হচ্ছে বাংলাদেশের খর। এর পাশাপাশি দুইটা নাউন থাকলে একটার সাথে আরেকটা যখন সম্পর্ক বাংলা যদি ট্রান্সলেট করা হয়, যেমন বাংলাদেশ কর মানে বাংলাদেশের কর, এরকম র বিভক্তি আসলে বুঝে নিতে হবে এখানে একটা পসেসিভ কেস হবে। এবং সেক্ষেত্রে এই যে এখানে বাংলাদেশ যদিও নাউন, কিন্তু এখানে বাংলাদেশ শব্দটা হচ্ছে যে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, কারণ পসেসিভ কেস সর্বদা অ্যাডজেক্টিভ হয়। তাহলে এখানে বাংলাদেশটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে, পসেসিভ কেস সর্বদা অ্যাডজেক্টিভ। ওকে, বাংলাদেশ ট্যাক্স, বাংলাদেশের যে কর টু জিডিপি, যেটা আমরা বুঝি দেশের অভ্যন্তরীণ আয়কে আমরা জিডিপি বুঝি, যেটা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটার পূর্ণরূপ। রেশিও, অনুপাত, ওয়াজ, এখানে এতটুকু পর্যন্ত হচ্ছে যে সাবজেক্ট। ওয়াজের পরে এখানে কোনো মেইন ভার্ব নাই বিদায়, ওয়াজ নিজেই এখানে কিন্তু মেইন ভার্ব। ওয়াজ কখন অক্সিলিয়ারি ভার্ব হবে? টু বি ভার্ব কখন অক্সিলিয়ারি ভার্ব? ওয়াজের পরে যখন এখানে একটা মেইন ভার্ব থাকবে, একটা প্রিন্সিপাল ভার্ব থাকবে, মেইন ভার্ব মানে প্রিন্সিপাল ভার্ব, তখন ওয়াজকে আমরা বলবো অক্সিলিয়ারি ভার্ব। যখন ওয়াজের পরে যখন মেইন ভার্ব থাকবে না, ওয়াজ যখন সিঙ্গেল থাকবে, তখন ওয়াজ নিজেই মেইন ভার্ব। এখানে
ওয়াজটা হচ্ছে যে মেইন ভার্ব। ওয়াজ থাকলে আমরা বুঝি ওয়াজ এর পর যদি বা প্লাস আইএনজি থাকে তখন এটাকে আমরা বুঝতে পারি কন্টিনিউয়াস, তবে এটা প্রেজেন্ট ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে ওয়াজ যদি মেইন ভার্ব হয়। আচ্ছা, বাংলাদেশের যে জিডিপির ট্যাক্সের যে ট্যাক্স টু জিডিপির যে একটা রেশিও অনুপাত জাস্ট 6.7%, এটা ছিল অফ জিডিপি ইন FY25। FY বলতে এখানে ফিসকাল ইয়ারকে বোঝানো হচ্ছে, অর্থাৎ আর্থিক বছর 2025 সাল অনুসারে যেটা জিডিপি এবং ট্যাক্সের যেটা এটা একটা বাংলাদেশ ট্যাক্স এবং জিডিপির সাথে যে একটা রেশিও সেটা হচ্ছে যে 6.7% ছিল। হুইচ এখানে হুইচটা হচ্ছে যে একটা রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন কোনটা? বিশেষ করে রিলেটিভ প্রনাউন হয় বাক্যের মধ্যে আমাদের হুইচ হচ্ছে যে একটা রিলেটিভ প্রনাউন, হোয়াট হচ্ছে যে একটা রিলেটিভ প্রনাউন, হু হচ্ছে যে একটা রিলেটিভ প্রনাউন, এরপরে হুম হচ্ছে যে একটা রিলেটিভ প্রনাউন। অর্থাৎ এগুলো যখন বাক্যের মাঝখানে বসবে এবং এই যে প্রনাউন এটার একটা অ্যান্টিসিডেন্ট, মানে এটা কোন নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। যেমন এটা ব্যবহার করা হয়েছে যে জিডিপি অফ, এটাকে ইন্ডিকেট করা হচ্ছে, এটাকে বলা হয় হুইচের অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ প্রনাউন যে নাউনের পরিবর্তে বসে সে নাউনটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। এটা গ্রামারের ভাষায় বলা হয় এটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়, এটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়, অ্যান্টিসিডেন্ট। তাহলে এখানে অফ জিডিপি এটা হচ্ছে যে একটা অ্যান্টিসিডেন্ট এবং এটাকে এই যে রিলেটিভ প্রনাউন বলা হয়। রিলেটিভ প্রনাউন এক ধরনের, এটা প্রনাউনও হবে এবং এটা কনজাংশনও হয়, সাবঅর্ডিনেটিং কনজাংশন হয় কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে। তাহলে হুইচের পরবর্তী যেটা হবে সেটা একটা ক্লজ। ওকে, ইজ লেস এটা কম। লেস শব্দটা কোত্থেকে এসেছে? লেস হচ্ছে যে লিটলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে যে লেস। দেন এটা কম। হাফ অফ দ্য 15%, যেটা 15%-এর চেয়ে কম। কনসিডার্ড এটা একটা নন ফাইনাইট ভার্ব, যেটা বিবেচনা করা হয় দ্য মিনিমাম নেসেসারি, ন্যূনতম প্রয়োজনীয়, টু ফাইন্যান্স অর্থায়ন করা, টু এর পরে এটা একটা ইনফিনিটিভ। টু এর পরে যদি মূল ভার্বের বেস ফর্ম হয় সেটাকে বলা হয় ইনফিনিটিভ। টু ফাইন্যান্স যেটা অর্থায়ন করতে অ্যাসেনশিয়াল ডেভেলপমেন্ট নিডস। এখানে নিডসটা হচ্ছে যে এখানে নাউন, আবার নিড কিন্তু একটা মডেল ভার্ব হয়। নিড মডেল ভার্ব কখন হবে? নিড মডেল ভার্ব তখন হবে নিড যখন সাবজেক্টের পরে নিড বসবে এবং সেটার পরে যখন আর একটা ভার্ব থাকবে তখন নিড হচ্ছে যে মডেল ভার্ব। বা নিড সরাসরি সাবজেক্টের পর থাকলে সেটা ভার্ব হয়। তবে এখানে নিডস এই যে এটা একটা ফুল ফ্রেজ, এটা একটা অ্যাডজেক্টিভ, এটাও একটা অ্যাডজেক্টিভ। তাহলে এটার পরে যেটা হবে সেটা কি? অ্যাডজেক্টিভের পরে নাউন। নিড এখানে নাউন অর্থে ইউজ করা হয়েছে। তাছাড়া আরেকটা বিষয় এখানে আছে ফ্লুরাল। একমাত্র পার্টস অফ স্পিচের মধ্যে শুধু ফ্লুরাল হতে পারে, নাউনই, অন্য কোনো কিছু নাউন এবং প্রনাউন অন্য কোনো পার্টস অফ স্পিচ ফ্লুরাল হতে পারে না। এদিক দিয়ে সেটাকে আমরা নাউন বিবেচনা করতে পারি। তাহলে এসেনশিয়াল ডেভেলপমেন্ট নিডস মানে হচ্ছে যে অপরিহার্য উন্নয়ন চাহিদা। অর্থাৎ এই ফুল বাক্যের মধ্যে যেটা বোঝানো হচ্ছে বাংলাদেশের যেটা খর এবং জিডিপি যেটা রেশিও 2025 অর্থ বছরে 6.7% ছিল, যেটা 15%-এর অর্ধেকের চাইতে কম। অথচ একটা দেশের অর্থায়নের উন্নয়নের জন্য মিনিমাম 15%-এর অর্ধেক থাকা উচিত, কিন্তু সেটা আমাদের নাই, ছিল না, এটাই বোঝানো হচ্ছে। এরপর হচ্ছে সাচ লো রেভিনিউস। এই যে সাচ মানে হচ্ছে যে এখানে আগের ঠাক ইন্ডিকেট করছে, পূর্বে যেটা বুঝিয়েছে সে পূর্বে ল রেভিনিউস। এই যে ল রেভিনিউস বলতে এখানে বোঝানো হচ্ছে যে খুব নিম্ন আয়। ক্যান সিগনিফিক্যান্টলি যেটা উল্লেখযোগ্যকারী। লোয়ার মানে কমিয়ে দেওয়া। এখানে লোয়ার শব্দটা কিন্তু কম্পারেটিভ ফর্ম, কিন্তু লোয়ার শব্দটা হচ্ছে যে এখানে মেইন ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। এটা কিন্তু মেইন ভার্ব। কীভাবে বুঝলাম? এখানে ক্যান হচ্ছে যে একটা মডেল ভার্ব। ক্যান যদি মডেল ভার্ব হয়, মডেল ভার্বের পর অবশ্যই একটা মেইন ভার্ব থাকতে হবে, এই জন্য এটা মেইন ভার্ব। আর সিগনিফিক্যান্টলি এটা হচ্ছে যে একটা অ্যাডভার্ব। তাহলে দ্য কান্ট্রিজ
ডেভেলপমেন্ট, ট্র্যাজেক্টরি, ট্র্যাজেক্টরি মানে একটা পথ, অর্থাৎ উন্নয়নের পথ। বাই লিমিটিং, এখানে একটা রুলস হচ্ছে যে বাই হচ্ছে যে বাইয়ের পরে কিন্তু আইএনজি হবে, অর্থাৎ মনে রাখতে হবে যে আমাদের সর্বদা টু এর পরে হচ্ছে যে মূল ভার্বের বেস ফর্ম, মূল ভার্বের বেস ফর্ম হচ্ছে যে টু এর পরে, মূল ভার্বের বেস ফর্ম হচ্ছে সর্বদা টু এর পরে, ইনফিনিটিভ বলা হয় এটাকে। টু ছাড়া যতগুলা প্রেপোজিশন আছে, যেমন বাই, অফ, এরপরে হচ্ছে দ্য ওয়াইল, এরপরে হচ্ছে যত উইদাউট, সবগুলোর পরে হচ্ছে দ্য আইএনজি হবে। এই জন্য বাইয়ের পর আইএনজি হয়েছে। বাই লিমিটিং ইনভেস্টমেন্ট, ইনভেস্ট থেকে ইনভেস্টমেন্ট, ভার্ব থেকে নাউন, ইন এডুকেশন, যার কারণে কিন্তু লোয়ার কারণে এই যে আমাদের যে ইনকাম, রেভিনিউ ইনকাম কমের কারণে আমাদের শিক্ষাক্ষেত্রে কিন্তু বিনিয়োগ, অ্যান্ড হেলথ, স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগ, অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামোগত বিনিয়োগ একদম কমে গিয়েছে। অর্থাৎ এই যে সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স, একটা মাত্র ফাইনাইট ভার্ব, এই যে ক্যান লোয়ার হচ্ছে একমাত্র একটা ফাইনাইট ভার্ব। আমাদের যে রেভিনিউ কমে গিয়েছে সেটা সবচেয়ে বড় কিন্তু আমাদের সীমাবদ্ধ করে দিয়েছে শিক্ষা এবং স্বাস্থ্য, অন্যান্য অবকাঠামোগত যেটা বিনিয়োগ আছে সেটাকে আরও বেশি কমিয়ে দিয়েছে। বাংলাদেশ নিডস, এই যে এখন দেখো এখানে নিডসটা নাউন, কিন্তু এখানে নিডসটা হচ্ছে দেখুন ভার্ব, কারণ বাংলাদেশ হচ্ছে এখানে সাবজেক্ট, এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিদে নিডের পরে এস বা এস যুক্ত হয়েছে। বাংলাদেশ নিডস, বাংলাদেশের প্রয়োজন। টু জেনারেট, এটা একটা ইনফিনিটিভ। টু প্লাস জেনারেট মানে উৎপাদন করা। জেনারেটেড নাউন হচ্ছে যে জেনারেশন। মোর ডোমেস্টিক রেভিনিউ, বাংলাদেশের উৎপাদন বাড়াইতে হবে। ডোমেস্টিক রেভিনিউ যেটা দেশের অভ্যন্তরীণ ইনকাম আরও বাড়াইতে হবে। ফর ইটস ইকোনমি, এটার অর্থনীতির জন্য। টু গ্রো আর একটা ইনফিনিটিভ, এটার উন্নতির জন্য। ডাইভার্সিফাই, বৈচিত্র্যায়নের জন্য। ক্রিয়েট জব, এবং সেটা হচ্ছে যে আমাদের প্রচুর জব সৃষ্টি করার জন্য। এখানে যদি আমরা দেখি এই যে টু গ্রো এটা একটা ইনফিনিটিভ, ডাইভার্সিফাই এটা একটা ইনফিনিটিভ, ক্রিয়েট জব এটা একটা ইনফিনিটিভ, অর্থাৎ তিনটার আগে টু আছে, টু একবার দিছে এই জন্য। তাহলে এখানে যদি একটা গ্রামার বলি, এই যে একটা গ্রামার দেখতে পারি, ইনফিনিটিভ 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 ইনফিনিটিভ, এরকম কমা দিয়ে যদি সবগুলো সেম গ্রামাটিক্যাল ফাংশন হয় সেটাকে বলা হয় প্যারালেল স্ট্রাকচার। প্যারালেল স্ট্রাকচার মনে রাখবেন, প্যারালেল স্ট্রাকচার। অর্থাৎ প্যারালেল স্ট্রাকচারের ভাষায় হচ্ছে এটা যদি নাউন হয় কমার প্রত্যেকটার পরে নাউন, এটা যদি ভার্ব হয় প্রত্যেকটার পরে ভার্ব, এটা যদি আইএনজি হয় প্রত্যেকটার পরে আইএনজি হবে, এটা মাথায় রাখবেন। এর পরবর্তী যদি দেখি আমরা এখানে হোয়াট এক্সপ্লেইনস দ্য লো ডোমেস্টিক রেভিনিউস ইন বাংলাদেশ, এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। এখানে হোয়াট হচ্ছে যে এখানে সাবজেক্ট, এটা ইন্টারগেটিভ প্রোনাউন। এক্সপ্লেইন এটা হচ্ছে যে এ মেইন ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। হোয়াট ইন্টারগেটিভ সেন্টেন্স, এটা সব সময় কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এটা যদি কাউকে ইন্ডিকেট করে, কিকে ইন্ডিকেট করে, নির্দিষ্ট করে যদি কিছু না থাকে। দ্য লো ডোমেস্টিক রেভিনিউস, এই যে নিম্ন যে অভ্যন্তরীণ আয় ইন বাংলাদেশ, এটা বাংলাদেশের, এটা কীভাবে করা যেতে পারে, এক্সপ্লেন করা যেতে পারে এটা। ট্যাক্স রেটস, যে খরের হার ইন বাংলাদেশ, এই যে ট্যাক্স রেটস ইন বাংলাদেশ, এটা হচ্ছে যে সাবজেক্ট, নাউন ফ্রেজ। আর হচ্ছে এখানে মেইন ভার্ব। কম্পারেবল টু, কম্পেয়ারের পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে সবসময় টু হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে সর্বদা টু হবে, এটা মাথায় রাখতে হবে। কম্পেয়ারেবল টু, তুলনা করা যেতে পারে। অ্যান্ড ইন সাম কেসেস, কিছু ক্ষেত্রে কিছু বিষয়ে হায়ার দেন, বেশি, দেন ফেয়ার কাউন্ট্রি। ফেয়ার মানে হচ্ছে যে সমকক্ষ বা আশেপাশে, অর্থাৎ আমাদের আশেপাশে যে দেশগুলো আছে আমাদের ওদের সাথে যদি তুলনা করি আমরা, ট্যাক্স রেট কিন্তু আমাদের দেশের সাথে তাদের দেশে কিন্তু বেশি। এটা এই যে সেন্টেন্সটা এখান থেকে শুরু করি এতটুকু পর্যন্ত। দ্য রিয়াল প্রবলেম লাইস ইন, এই যে লাইস ইন, এটা একটা লাইস ইন মানে নিহিত থাকা। এটাকে আমি একটু ব্যাখ্যা করি, দুটো শব্দ আছে এখানে, একটা কনফিউশন আছে।
একটা হচ্ছে দ্য লে আর একটা হচ্ছে দ্য লাই। এই লাই সব ভার্বটা হচ্ছে দ্য ইন্ট্রানজিটিভ ভার্ব, এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এবং এই লেটা হচ্ছে দ্য ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। এই লেটা হচ্ছে দ্য রাখা, বা কোনো মুরগি বা হাঁসের ডিম পারলে সেটাকে লে বলা হয়, এটার পর অবজেক্ট থাকে বিধে এটা কিন্তু ট্রানজিটিভ। এই লাই এটার অর্থ মিথ্যা হতে পারে, এটার অর্থ হচ্ছে যে বিদ্যমান থাকা বা নিহিত থাকা, এটার পরে কোনো অবজেক্ট থাকে না বিধে এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এটা মাথায় রাখবা। তাহলে এই যে এটার বড় প্রবলেম, লাইসিন এটা বিদ্যমান আছে, এ কমপ্লেক্স মানে জটিল, এ ডিস্টরশনারি মানে হচ্ছে যে বিকৃত, যেটা উল্টাপাল্টা উশৃঙ্খল, ট্যাক্স সিস্টেম মানে বিকৃত একটা কর পদ্ধতি, ক্যারেক্টারাইজ বাই মাল্টিপল ট্যাক্স রেটস, মানে এটাকে বিবেচনা করা হয় বহু ট্যাক্স রেটস, অনেক রকমের কিন্তু করের হার, অ্যান্ড লার্জ যেটা ব্যাপক, অ্যান্ড রিগ্রেসিভ এক্সামশনস। এখানে রিগ্রেসিভ যে এক্সাম্পট শব্দটা, এটার অর্থ হচ্ছে যে গৃহীত, এটা এক্সাম থেকে হয়েছে। এই এক্সাম্পট হচ্ছে যে এটা হচ্ছে যে একটা ভার্ব, এক্সাম্পট হচ্ছে যে একটা ভার্ব, আর এটা হচ্ছে যে নাউন, এটা নাউন হিসেবে ইউজ করা হয়েছে। এই রিগ্রেসিভ শব্দটা এটা হচ্ছে যে একটা অ্যাডজেক্টিভ, একটা মানে পার্টস অফ স্পিচের মধ্যে অ্যাডজেক্টিভের পরে সর্বদা নাউন হবে, অর্থাৎ নাউনের আগের শব্দটি অ্যাডজেক্টিভ হতে হবে। অন ভ্যাট মানে মূল্য সংযোজন কর, যেটা পণ্যের উপর যেটা থাকে সরকারের, অ্যান্ড ইনকাম ট্যাক্স যেটা আয়কর। অর্থাৎ প্রধান সমস্যাটা যে নিহিত আছে একটা জটিল এবং বিকৃত ট্যাক্স সিস্টেমের উপরে, যেটা বিবেচনা করা হয় অনেকগুলো পদ্ধতি, এবং যে গৃহীত অংশ আছে সেটার মধ্যে কোনো নিয়ম নাই, অনিয়ম। ভ্যাট এবং ইনকাম ট্যাক্সের মধ্যে হচ্ছে যে একটা কোনো সামঞ্জস্য, এরকম কোনো ডিসিপ্লিন নাই, সব কিছু বিকৃত, এরকম কিছু বোঝানো হচ্ছে। এরপর হচ্ছে উইনিনলি, এই উইনিনলি মানে যেটা দুশ্চিন্তা, এটা কানেক্টরস হিসেবে ইউজ করা হয়েছে, এটা ভার্ব, ট্যাক্স এক্সামশনস যে কর গৃহীত, আর এস্টিমেটেড এটা হচ্ছে একটা প্যাসিভ সেন্টেন্স, মানে প্রধান সাবজেক্টকে উজ্জ্ব করে অবজেক্টকে যখন সাবজেক্ট করা হয়, যেমন এটা কারা নেবে, ট্যাক্স হচ্ছে কোনো কর্তৃপক্ষ নেবে, এখন তাদেরকে এখানে উজ্জ্ব রাখা হয়েছে, এরকম এটাকে বলা হয় প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব আসবে সবসময়, প্যাসিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য, এবং পরবর্তীতে একটা মেন ভার্বের ফিফি ফর্ম, এই যে এস্টিমেটেড এটা হচ্ছে একটা ফিফি ফর্ম, মেন ভার্বের একটা ফিফি ফর্ম আসবে। আর এস্টিমেটেড যেটা পরিমাপ করা হয়, টু বি নিয়ারলি যেটা কাছাকাছি, এজ লার্জ এজ দ্য অ্যাকচুয়াল টেস্ট কালেকশনস। এখানে যেটা বোঝানো হচ্ছে যে গৃহীত অংশটা কিন্তু পরিমাপ করা হয়, এটা কাছাকাছি আচ্ছা অ্যাকচুয়াল ট্যাক্স কালেকশন, এবং তারা এটা মনে করা হয় যে এটা হচ্ছে বাস্তব ট্যাক্স কালেকশন, সেটা কিন্তু ভুল হিসেবে বিবেচনা করা হচ্ছে আর কি। অ্যাকচুয়াল কিন্তু ট্যাক্স কালেকশন নয়, সংগ্রহ নয়। সাস ডিস্টরশনস এটার একটা বিকৃত রেজাল্ট, এই কারণেই এই সমস্ত বিকৃত রেজাল্ট এগুলা রেজাল্ট দেয়, ফলাফল দেয় সিগনিফিক্যান্ট লিকেজ অফ রেভিনিউ। এই যে লিকেজ অফ রেভিনিউ, এই সমস্ত ভুল পদ্ধতির কারণে বড় ধরনের একটা মানে আয়ের একটা উল্লেখযোগ্য কিন্তু একটা ঝুঁকির মধ্যে আমাদেরকে ফেলে দেয়, এবং এখানে সৃষ্টি কী করে দেয়, অপরচুনিটিস ফর করাপশনস, এবং এগুলোর জন্য বড় ধরনের দুর্নীতির সুযোগ করে দেয়। অ্যান্ড এ রিলেটিভলি লো শেয়ার অফ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড বিজনেস পেইং ট্যাক্সেস, এবং লো শেয়ার অফ ইন্ডিভিজুয়াল প্রত্যেক মানুষ হয়তো তার একদম কম হারে তারা দিতে পারেন বিজনেস পেইং ট্যাক্সড, মানে অর্থাৎ এখানে যে বোঝানো হচ্ছে যে
মানে এত যে আমাদের যে মনে করা হয় যেটা অ্যাকচুয়াল কিন্তু আমাদের হারটা আমরা নিচ্ছি, সরকার নিচ্ছে, কিন্তু এটা আসলে কিন্তু একটা ভুল পদ্ধতি, যেটার কারণে দুর্নীতি হচ্ছে এবং সঠিকভাবে হচ্ছে যে ট্যাক্সটা আদায় হচ্ছে না। অলসো বাংলাদেশ হেভি রিলায়েন্স অন, এখানে রিলায়েন্স অন হচ্ছে যে নির্ভরশীলতা। রিলায়েন্স অন বলতে বোঝানো হচ্ছে এটা রিলাই থেকে রিলায়েন্স, এটা নাউনের উপর এই সচরাচর এটা নাউন হয়, এটার ভার্ব হচ্ছে যে রিলাই, এটা রিলাই থেকে রিলায়েন্স হয়েছে। বাংলাদেশ প্রধানভাবে নির্ভর করে ট্যাক্স রিলেটেড ট্যাক্সেস, ট্রেড রিলেটেড ট্যাক্সেস, যেটা ব্যবসা বাণিজ্যের যেটা কর সেটার উপরে, এবং ডিসকারেজ ট্রেড, কিন্তু এই ট্যাক্স সিস্টেমের কারণে কিন্তু উল্টা এটা ব্যবসাকে কিন্তু আরও কি নিরুৎসাহিত করে। অথচ এটা হচ্ছে এক কি ড্রাইভার ইকোনমিক গ্রোথ, কি ড্রাইভার হচ্ছে যে প্রধান চালিকা শক্তি। এখানে ড্রাইভার বলতে চালিকা শক্তি অফ ইকোনমিক গ্রোথ, অর্থনীতির প্রধান চালিকা শক্তি। অথচ থ্রো হাই টেরিফ, উচ্চ মানে শুল্ক অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটিস, যেটা সম্পূরক শুল্ক, দ্যাট ক্রিয়েট অ্যান অ্যান্টি এক্সপোর্ট বায়াস, যেটা এক ধরনের কি সৃষ্টি করে, যেটা রপ্তানি বিপরীত বিষয় কিন্তু সৃষ্টি করে। এখানে যেটা বোঝানো হচ্ছে, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে বাংলাদেশ সম্পূর্ণ নির্ভরশীল হচ্ছে যে ট্যাক্সের উপরে, কিন্তু ট্যাক্সটা হচ্ছে যে মানে এমনভাবে নিরুৎসাহিত করে, সঠিকভাবে কিন্তু আদায় হচ্ছে না। অথচ এটাই হচ্ছে যে একটা অর্থনীতির প্রধান চালিকা শক্তি, কিন্তু সরকার উল্টা এটা না করে বিভিন্ন শুল্ক এবং সম্পূরক শুল্কের উপর মানে বর্ধনের একটা আদায় করার চেষ্টা করে। অথচ এটা হচ্ছে যে একটা রপ্তানি বিপরীত একটা ট্রেন্ড সৃষ্টি করে এখানে। অর্থাৎ এখানে যে বোঝানো হয়েছে, আমাদের মূল এডিটোরিয়ালটার অর্থ হচ্ছে আমাদের ট্যাক্স অভ্যন্তরীণ যেটা ইনকাম সেটাকে বাড়াইতে হবে, কিন্তু আমদানি রপ্তানির ক্ষেত্রে যেটা শুল্ক আছে, সাপ্লিমেন্টারি যেটা ডিউটিস এবং আমাদের যেটা ট্যারিফস, এটাকে কমাইতে হবে। কারণ এটা বেশি বাড়ালে আমদানি রপ্তানির উপরে কিন্তু বর্ধমানের একটা মানে বৈদেশিক বাণিজ্যের উপর প্রভাব পড়ে। অনেক বড় বড় কোম্পানিরা তারা ইনভেস্ট করতে চায় না। এই যে দুইটার মধ্যে একটা ব্যালেন্স করতে হবে, সে বিষয়ের উপরে কিন্তু এখানে অনেকগুলা কিন্তু পরামর্শ দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে এগুলা এখানে প্রত্যেকটা কিন্তু আমি মানে স্ক্রল করে দেখাচ্ছি, এখানে দেখেন প্রত্যেকটা আমি এখানে অর্থগুলো দিয়ে দিয়েছি একসাথে। এই যে এখানে যতগুলো অর্থ আছে প্রয়োজনীয় সবগুলা দিয়েছি। আর এটা হচ্ছে এডিটোরিয়াল টিবিএস পত্রিকার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা 14 ডিসেম্বরের, এখান থেকে আপনারা সংগ্রহ করে পড়ে নিতে পারেন। এখানে একটা বিষয় লক্ষ্য করবেন পড়ার সময়, এই যে আমি পার্টস অফ স্পিচের অ্যারেঞ্জটা কী, একটা শব্দ কীভাবে গঠন হলো, যেমন গ্রো থেকে গ্রোথ কীভাবে হয়েছে, রিডিউস থেকে রিডাকশন কীভাবে হয়েছে, কোনটা নাউন ফ্রেজ, কোনটা ক্লজ, কোনটার পরে আইএনজি কীভাবে হয়েছে, কোনটা কন্টেন্টস হয়েছে, কোনটা কোন ফ্রেজ হয়েছে, এই বিষয়গুলো যদি আপনারা এভাবে বিবেচনা করেন, আমার কাছে মনে হয় সহজেই আপনি মানে দ্রুত লাগাতার যদি এভাবে প্রত্যেকটা এডিটোরিয়াল যদি টানা 2 মাস পড়েন, খুব দ্রুত ইমপ্রুভ করবেন। আচ্ছা যা হোক, এখান থেকে আমি আরও 2টা পড়াই দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করবেন। রোড ম্যাপগুলো কী কী দিয়েছে, এটা কিছু পরামর্শ। বাংলাদেশ আর্জেন্টলি, বাংলাদেশ জরুরিভাবে, আর্জেন্টলি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, আর্জেন্ট থেকে আর্জেন্টলি, এখানে দেখেন, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে যদি অ্যালোয়া যুক্ত হয় সেটাকে আমরা অ্যাডভার্ব বলবো। অর্থাৎ এখানে আর্জেন্ট হচ্ছে যে অ্যাডজেক্টিভ, অ্যালোয়া যুক্ত হয়, এটা অ্যাডভার্ব হয়ে গেল। আর নিডস হচ্ছে এখানে ভার্ব, এটা স্থানে যুক্ত হয়েছে বাংলাদেশের 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। আর অ্যাডভার্বটা হচ্ছে যে ভার্বের আগে হয়, অর্থাৎ বাংলাদেশ জরুরিভাবে প্রয়োজন। বোল্ড মানে সাহসী, অ্যান্ড কম্প্রিহেন্সিভ, এই যে বোল্ড অ্যাডজেক্টিভ, কম্প্রিহেন্সিভ অফ কিন্তু অ্যাডজেক্টিভ, তাহলে 2টা অ্যাডজেক্টিভকে যুক্ত করেছে। এটা একটা প্যারালাল স্ট্রাকচার, আমি ফার্স্ট প্যারা দেখিয়েছি। অর্থাৎ এন্ডের আগে পরে সবসময় সেম পার্টস অফ স্পিচ হবে। একটা সাহসী এবং বোধগম্য, সহজ বা যেটা প্রয়োজনীয় ট্যাক্স রিফর্ম, প্রথম যেটা প্রয়োজন একটা এরকম মানে ট্যাক্স খরের একটা সংস্কার প্রয়োজন। কম্বাইনিং
একত্রীকরণ করতে হবে। এই যে দেখো এখানে কম্বাইনিং হয়েছে, এটা একটা সিম্পল সেন্টেন্স। একটা সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ হয়, একটা ফাইনাইট ভার্ব, ইতিমধ্যে একটা ভার্ব হয়ে গিয়েছে। এই যে এটাকে বলা হচ্ছে যে ফাইনাইট ভার্ব। যে ভার্বের আগে একটা ফাইনাইট ভার্ব সাবজেক্ট থাকবে সেটা ফাইনাইট ভার্ব। একটা ক্লজ বা একটা সিম্পল সেন্টেন্সে সর্বোচ্চ একটা ফাইনাইট ভার্ব, বাকি সবগুলো যদি ভার্ব হয় সেগুলো নন ফাইনাইট ভার্ব। যেমন এখানে কম্বাইনিং একটা নন ফাইনাইট ভার্ব, এখানে এরপরে হচ্ছে যে রিকনস্ট্রাকশন, এটা একটা নন ফাইনাইট ভার্ব। একটা ভার্ব থাকলে বাকি সবগুলো নন ফাইনাইট ভার্ব হয়, অর্থাৎ বাকি সবগুলো ভার্ব ও বেশিরভাগ ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি হবে। কম্বাইনিং পলিসি রিফর্ম, এমনভাবে কিন্তু সংস্কারটা পলিসি অর্থাৎ নিয়মকানুন এমনভাবে সংস্কার করতে হবে, এমন সংস্কারগুলো কিন্তু একত্রীকরণ করতে হবে উইথ ইনস্টিটিউশনাল রিস্ট্রাকটিং, মানে যেটা প্রতিষ্ঠানগত কিন্তু আবার পুনরায় গঠন, অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং, এরকম মানে যেটা ক্ষমতাপূর্ণ ঢালাম। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সাহসী এবং খুব বোধগম্য সহজযোগ্য ট্যাক্সটা সংস্কার করতে হবে, এমনভাবে সংস্কার করতে হবে যে পলিসিটা যাতে হচ্ছে যে প্রতিষ্ঠানগত আলাদা করে নতুন করে যাতে প্রতিষ্ঠানটাকে গঠন করতে হবে। এই যে এটা বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশনকে বোঝানো হয়েছে। এরপরে বলা হচ্ছে যে দেখেন দিস প্রায়োরিটিস, এটা প্লুরাল, এই অগ্রাধিকারগুলো ফর ট্যাক্স পলিসি রিফর্মস, ট্যাক্স পলিসি অর্থাৎ এই যে পন্থা নিয়ম, এটার সংস্কারের জন্য যে যে বিষয়গুলো অগ্রাধিকার পাবে। আরটা এখানে R2, এই যে R2 আমরা জানি এটা হচ্ছে একটা ভার্ব, কিন্তু R2 হচ্ছে একটা মডেল ভার্ব, এটা হচ্ছে একটা মডেল ভার্ব, সেমি মডেল ভার্ব বলা হয়। অর্থাৎ টু বি ভার্বের পরে টু যুক্ত হলে সেটাকে মডেল ভার্ব বলা হয়। এখানে R2 হচ্ছে একটা মডেল ভার্ব, এজন্য মডেল ভার্বের পরে সর্বদা বেস ফর্ম হয়। তাই রেশনালাইজ, যেটা যুক্তিকরণ করা, এটা হচ্ছে একটা ভার্ব। এটা যদি আর হতো তাহলে এটা সে অনুসারে কিন্তু এটা প্যাসিভ সেন্টেন্স হতো, পিপি ফর্ম হতো বা একটি পলে আইএনজি ফর্ম হতো। কিন্তু এটার বেস ফর্ম কেন হয়েছে, কারণ এখানে আর এর পরে টু হলে এটা মডেল ভার্ব হয়ে যায়, মডেল ভার্বের পরে বেস ফর্ম হয়ে যায়। আবার এখানে আরেকটা বিষয়, শব্দের পরে যদি এসি থাকে, সব শব্দটা সবসময় ভার্ব হবে। তাহলে আমাদেরকে যুক্তিকরণ করতে হবে। ট্যাক্স এক্সামশনস অর্থাৎ কর গ্রহণ করার বিষয়টা কিন্তু আমাদেরকে এমনভাবে সংস্কার করতে হবে, সেটা যুক্তিকরণ, অর্থাৎ যথাযথ কিন্তু ট্যাক্স নিতে হবে। রিফর্ম দ্য ভ্যাটটাকে সংস্কার করতে হবে, যেটা মূল্য সংযোজন কর। ইনকাম ট্যাক্স, এই দুইটা বিষয়কে আমাদের সংস্কার করতে হবে। টু মেক দেম ইনফিনিটিভ, টু মেক দেম মোর এফিশিয়েন্ট, এটাকে এমনভাবে গড়ে তুলতে হবে খুবই উপযুক্ত, পর্যাপ্ত অ্যান্ড ইফেক্টিভ, কার্যকর। অ্যান্ড রিডিউস, এটা হ্রাসকরণ করতে হবে। ট্যারিফ, উল্টা শুল্কটা, যেটা শুল্ক বললাম আমি ওই যে প্রথমে যেটা বললাম মূল্য যেটা সম্পর্ক শুল্ক, এগুলাকে কমাইতে হবে। এগুলো কেন কমাইতে হবে? টু প্রমোট মানে উন্নতি করা, এগিয়ে নেওয়া। ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, যাতে ব্যবসা বাণিজ্যকে কী করা যাবে, প্রমোট করা যাবে, এই জন্য উল্টা ট্যারিফটা কমাইতে হবে। অর্থাৎ ট্যাক্স আর ভ্যাটটা এমনভাবে সংস্কার করতে হবে, অভ্যন্তরীণ এটা বাড়াইতে হবে, এটা বেশি করে সরকারকে আদায় করে নিতে হবে যাদের থেকে আদায় করা প্রয়োজন, এবং সরকারকে ইনভেস্টমেন্ট এবং ট্রেডের জন্য অনুপ্রাণিত করার জন্য সরকারকে উল্টা আবার ট্যারিফটা কিন্তু কমাইতে হবে। অর্থাৎ এখানে যেটা সবচেয়ে বড় বলা হয়েছে, আমি প্রথমে যেটা বলেছি, ট্যারিফটাকে কিন্তু কমাইয়ে ইনভেস্টমেন্টটা বাড়াইতে হবে, ব্যবসায়ীদেরকে কিন্তু এনকারেজ করতে হবে, এবং অভ্যন্তরীণ কিন্তু যেটা ইনকাম ট্যাক্স এবং ভ্যাট, সেটাকে কিন্তু কী করতে হবে, বাড়াইতে হবে। এটাই তাহলে এই যে সেন্টেন্সটা যদি আমরা যদি দেখি, এই সেন্টেন্সটার মধ্যে এই ফুল সেন্টেন্সটা একদম প্রথম থেকে এতটুকু পর্যন্ত, এই সেন্টেন্সটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। এই যে এটা হচ্ছে একটা মেইন ক্লজ, এবং রিফর্ম দ্য ভ্যাট, এটা হচ্ছে একটা মেইন ক্লজ এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে আবার একটা মেইন ক্লজ, এবং এন হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনভেনশন। এন যুক্ত একাধিক কোঅর্ডিনেট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করলে সে নিঃসন্দেহ হচ্ছে যে
কম্পাউন্ড সেন্টেন্স। আজকে আমি এতটুকু রাখলাম, বাকিটা আপনারা এভাবে বিশ্লেষণ করে পড়ে নেবেন। এভাবে পড়লে আমার মনে হয় খুব দ্রুত প্রত্যেকটা সেন্টেন্সের মাধ্যমে অনেকগুলো গ্রামেটিক্যাল বিষয় কিন্তু উঠে আসবে এবং আস্তে আস্তে আপনাদের রিডিং হ্যাবিটটা তৈরি হবে। সেই রিডিং হ্যাবিট থেকে ফ্রি হ্যান্ড রাইটিংটা হচ্ছে তো খুব দ্রুত ইমপ্রুভ করবেন। এবং পড়ার পরে এই যে এখানে যতগুলো কিন্তু আমি কিওয়ার্ড দিলাম, মার্ক করলাম, এগুলোকে নোট ডাউন করবেন। নোট ডাউন করার পরে এগুলো বারবার পড়বেন এবং এই যে এডিটোরিয়ালটাকে নিজের মতো করে লেখার চেষ্টা করবেন। 1 পেজ পারেন বা হাফ পেজ পারেন বা আধা পেজ পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকে এতটুকু।